بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت يا رب إن شئت جعلت الصعب سهلا. أرحب بكم ترحيبا حارا أيها الطلاب الكرام في أكاديمية مورد في دورتنا المستمرة في دورة خط الركعة والمحادثة العربية. আমাদের চলমান অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্ত রুকা এবং অ্যারাবিক স্পোকেন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কিফায়াতুল্লাহ। আমরা আজকে আমাদের কোর্সের ধারাবাহিক অনুযায়ী আমরা সপ্তম ক্লাসে আছি, অর্থাৎ আমাদের পূর্বে 6টি ক্লাস অতিবাহিত হয়েছে সরাসরি লাইভ ক্লাস। আমাদের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব খত্তে রুকার যুক্ত বর্ণ পরিচিতি পার্ট 2। খত্তে রুকার যুক্ত বর্ণ পরিচিতি পার্ট 2 এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো এক নজরে জেনে নিচ্ছি। পূর্বের ক্লাসে আমরা খত্তে রুকায় বা এর সাথে যুক্ত যা 28টি বা 29টি বর্ণ আছে তা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। খত্তে রুকায় জিম এর সাথে যুক্ত বর্ণসমূহ। আচ্ছা, আজ আমরা জানবো, পূর্বে আমরা জেনেছি বা এর সাথে যুক্ত বর্ণ। আজ আমরা জানবো খত্তে রুকায় জিম এর সাথে যুক্ত 29টি বর্ণ। দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব খত্তে রুকায় সিন এর সাথে যুক্ত 29টি বর্ণ। তারপর খত্তে রুকায় সদ এর সাথে যুক্ত 29টি বর্ণ। সর্বশেষ আমরা অ্যারাবিক স্পোকেন এই অংশে আরবি ক্যালিগ্রাফি নিয়ে 2 শিক্ষার্থীর সংলাপ, এই বিষয়টি আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আমরা আমাদের পূর্বের ক্লাসে সংক্ষিপ্ত কিছু রিভিউ দিচ্ছি। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে যদিও বা এর সাথে 29টি বর্ণ যুক্ত হয়, কিন্তু 29টি বর্ণের সাথে যুক্ত বায়ের রূপ মাত্র 4টি। অর্থাৎ যদিও বা যুক্ত হয় কয়টির সাথে? 28টি বা 29টি অক্ষরের সাথে, বর্ণের সাথে, কিন্তু বায়ের রূপ মাত্র 4টি। বায়ের রূপ মাত্র 4টি। অর্থাৎ এই 4টি রূপ যদি আমরা আয়ত্ত করতে পারি, বুঝে নিতে পারি, একবার আমাদের হাতে চলে আসে, তাহলে আমাদের জন্য পুরোপুরি যুক্ত বা লিখতে আর কোনো সমস্যা হবে না, কষ্ট হবে না, যদি আমরা শুধুমাত্র 4টি রূপ সম্পর্কে অবগত হয়ে যাই। আজকে আমরা আলোচনা করব জিম এর সাথে যুক্ত 29টি বর্ণ। জিম এর সাথে যুক্ত 29টি বর্ণ, এই অধ্যায়টি আরো বেশি সহজ। খত্তে রুকায় জিমের সাথে যুক্ত 29টি বর্ণ, এটি বায়ের তুলনায় আরো বেশি সহজ। অর্থাৎ বায়ের রূপ আমরা পেয়েছি 4টি, 29টি বর্ণে বায়ের রূপ পেয়েছি 4টি, কিন্তু খত্তে রুকায় জিম এর সাথে সম্পৃক্ত যে 28টি বর্ণ হবে, এই যুক্ত বর্ণে জিম এর রূপ বায়ের তুলনায় কমে যাবে। সেই রূপ কয়টি ও কি কি এবং ধরন আমরা আজকে ক্লাসে জানব। আরবিতে খত্তে রুকায়, বিশেষ করে খত্তে রুকায় জিম 2 প্রকার। জিম 2 প্রকার, অথবা বলতে পারি জিম এর 2টি ধরন। জিম এর 2টি ধরন। একটি জিম, এই জিমকে বলা হয় জিম এ জরহুমিয়া। জিম আল জরহুমিয়া। একটি জিমের নাম কি? আল জিম আল জরহুমিয়া। এটা হচ্ছে খত্তে রুকায় একটি জিম এর নাম। আচ্ছা,
ক্ষতরোগায় আরেকটি যে জিম আছে, আরেকটি জিম, এই জিম এর নাম হচ্ছে জিম আদিয়া, জিম আল আদিয়া। তাহলে আমরা পেলাম ক্ষতরোগার মধ্যে বিশেষ করে যুক্ত বর্ণে, এটা হচ্ছে এই জিমের প্রকারটা হচ্ছে যুক্ত বর্ণে, যখন জিমটি অন্য অক্ষরের সাথে যুক্ত হয় এই অবস্থায় এই জিমের দুইটি ধরন বা দুইটি প্রকার। একটি প্রকার হচ্ছে জিমে জুরহুমিয়া, আরেকটি প্রকার হচ্ছে জিমে আদিয়া। এবার আমরা জানবো জিমে জুরহুমিয়া কে কেন জিমে জুরহুমিয়া বলা হয়। আমাদের এই আলোচনাটা কিন্তু সংক্ষিপ্তভাবে আমরা পূর্বে একটি দর্শে আলোচনা করেছিলাম এই জিমের প্রকার নিয়ে। জিমে জুরহুমিয়াকে জিমে জুরহুমিয়া বলা হয়, এর কারণ হচ্ছে এই জিম যেই আমরা আকৃতিটি দেখতে পাচ্ছি, এই যে আকৃতিটি, এই আকৃতিটি সীমিত কয়েকটি অক্ষরের সাথে আসে। জিমের এই আকৃতিটি এর সাথে যুক্ত হয় সীমিত কয়েকটি বর্ণ বা অক্ষর। এই অক্ষরগুলোর মধ্যে আছে যে অক্ষরগুলো জিমের এই রূপের সাথে যুক্ত হয়, এখানে যেই অক্ষরগুলো এই জিমের রূপের সাথে যুক্ত হয়, এর মধ্যে আছে জিম, এর মধ্যে আছে র, এর মধ্যে আছে হা, এর মধ্যে আছে মিম, এর মধ্যে আছে ইয়া। তো এই যে বর্ণগুলোর কথা বললাম, জিম এর সাথে হা খ, তারপর র, হা, মিম, ইয়া, পাঁচটি। এই যে ইয়াটি আছে এর সাথে যুক্ত হয়, প্রথম রূপটি এর সাথে যুক্ত হয় কয়টি বর্ণ? এই পাঁচটি বর্ণ, জিম, র, হা, মিম, ইয়া। এই পাঁচটি বর্ণ এর সাথে কি হয়? যুক্ত হয়। এই পাঁচটি বর্ণকে যদি আমরা সমষ্টি করি, একটি শব্দে লিখি, ধারাবাহিকভাবে এভাবে লিখলাম, প্রথমে জিম, তারপর র, তারপর হা, তারপরে মিম, তারপরে ইয়া, এভাবে যদি আমরা একটা ধারাবাহিকভাবে লিখি, তাহলে এই শব্দ সমষ্টি আমরা যদি উচ্চারণ করি, এটা দাঁড়ায় জোরহুমিয়া। জোরহুমিয়া, ওই হা যেটি আছে এটিকে আমরা তাকরার করব। তাহলে এই বর্ণগুলো দ্বারা সংগঠিত যেই অক্ষরটি হবে, যেই শব্দটি হবে, সেই শব্দকে আমরা উচ্চারণ করলে উচ্চারণ কি হয়ে যায়? জোর হু মিয়া, জোর হুমিয়া, জোর হুম। এটা মূলত আরবীয় একটি গোত্র। তো এর সাথে মিলিয়ে, অর্থাৎ সহজে মনে রাখার জন্য বা একটা অর্থবহ হওয়ার জন্য এইভাবে বিন্যাস করা হয় এই অক্ষরগুলো। অর্থাৎ জিমের এখানে যে রূপটি আছে, এই প্রথম রূপ, এই প্রথম রূপের সাথে যুক্ত হয় জিম, র, হা, মিম, ইয়া, মিম, ইয়া। আর এই অক্ষরগুলোকে একটি শব্দ সমষ্টির মধ্যে যুক্ত করলে এর একটি উচ্চারণ আসে জোরহুমিয়া, যার ফলে এই জিমটির নামকরণ করা হয়েছে জিমে জোরহুমিয়া বলে। এই জিমটির নামকরণ করা হয়েছে জিমে জোরহুমিয়া নামে। বুঝতে পেরেছেন? তাহলে এ হচ্ছে জিমে জোরহুমিয়া এর রহস্য। তারপরে আসি জিমে আদিয়া। জিমে আদিয়া, এটা হচ্ছে জিমের দ্বিতীয় রূপ। এবং এই যে আমরা আকৃতিটি দেখতে পাচ্ছি, আকৃতিটি কিন্তু এর থেকে পার্থক্য আছে। পূর্বের আকৃতি থেকে এই আকৃতির কি আছে? পার্থক্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্য, লক্ষ্য করুন, পার্থক্য আছে। তো উপরের জিমের জুরহুমিয়া যদি এসে থাকে জিম, হা, খ, র, হা, মিম, ইয়া, কয়টি? 5, 6, 7টি। প্রথম আকৃতিটি এসে থাকে 7টি অক্ষরের সাথে, 7টি অক্ষরের সাথে। আর এই দ্বিতীয় যে ইয়াটি আছে জিমে আদিয়া, জিমে আদিয়া, এটি এসে থাকে বাকি যে অক্ষরগুলো আছে। বাকি কয়টি অক্ষর থাকবে? 28টি থেকে 21টি। বাকি 21টি অক্ষরের সাথে এই জিমে আদিয়া যুক্ত হয়, জিমে আদিয়া যুক্ত হয়। এই যে এখানে কি হবে? বাকি 31টি অক্ষর যুক্ত হবে
একসাথে, এই যে এখানে কি হবে, বাকি অক্ষরগুলো এখানে যুক্ত হবে একসাথে। আচ্ছা, এই হচ্ছে জিমে জুরহুমিয়া এবং জিমে আদিয়া এর ব্যবহার পার্থক্য। এখন জিমে জুরহুমিয়া প্রথম যেই প্রকারটি আছে, ধরনটি আছে, অংশটি আছে, এই অংশটি তাতি মা আন নাজিল, তাতি মা আন নাজিল অথবা আন নাওয়াজিল। নাজিল অর্থ কি? নাজিল অর্থ হচ্ছে যেটা নিচে নামে, যেগুলো নিচে নামে, এটা অর্থ হচ্ছে নাজিল, অর্থাৎ উপরের থেকে নিচে নামে, নিচে, এটা হচ্ছে নাজিল। আর কিছু অক্ষর আছে সাইদ, অর্থাৎ নিচে থেকে উপরে উঠে, মানে লেখার মধ্যে আমরা কিছু অক্ষর নিচের থেকে উপর দিকে লিখি, আর কিছু অক্ষর উপর থেকে নিচের দিক লিখি, উপর থেকে নিচের দিক লিখি, বা যেগুলো লাইনের নিচে চলে আসে, বুঝতে পেরেছেন, উপর থেকে নিচে নামে, এই অক্ষরগুলোকে বলা হয় নাজিল, নাওয়াজিল। আর যে সমস্ত অক্ষরকে আমরা নিচের থেকে উপরের দিক লিখি এগুলোকে বলা হয় সাইদ বা সওয়াইদ, হরুফ সওয়াইদ। আচ্ছা, তো এই জিমে জুরহুমিয়া বা প্রথম যে রূপটি আছে, এই রূপটি আসে হচ্ছে হরুফ নাওয়াজিলের সাথে, অর্থাৎ যে সমস্ত অক্ষরকে উপর থেকে নিচের দিক লেখা হয়। এটা আমরা বিস্তারিত এই সামনেই দেখব। দেখেন, এই যে জিম, র, হা, মিম, ইয়া, এগুলো সব হচ্ছে নাওয়াজিল, অর্থাৎ উপর থেকে নিচের দিক লেখা হয়। আর সওয়াইদ, সওয়াইদ এটা হচ্ছে যেগুলো উপর দিক উঠে, অর্থাৎ আলিফ, ধরেন আলিফ অক্ষরটি কিভাবে লিখতে হয়, নিচের থেকে যেটি উপরে উঠে, মানে দাঁড়ানো, দাঁড়ানো এমন একটি অক্ষর যেটি উপরের দিকে দাঁড়ানো, যেমন আলিফ, তো আলিফের সাথে এটা লেখা হবে। অর্থাৎ জিমের সাথে যখন আমরা আলিফ লিখবো তখন আলিফটি কিন্তু এই নিচের থেকে উপরের দিক উঠবে, নিচের থেকে কি উঠবে, উপরের দিক উঠবে। এখান থেকে ধরে এখান থেকে ধরে আলিফ লিখলে আমাদের এভাবে উপরে উঠাতে হবে, বুঝতে পেরেছেন? এখানে আমাদের এভাবে হলে হবে আমাদের আলিফ, নিচের থেকে উপরে উঠবে। আর এটা হচ্ছে উপর থেকে নিচে নামবে, নিচে নামে, যেমন আমরা এর সাথে মিম যুক্ত করব বা র যুক্ত করব, এই যে আমরা র যুক্ত করলাম, দেখেন এটা উপর থেকে নিচে নামছে, আর এখানে আলিফটি নিচের থেকে উপরে উঠেছে, নিচের থেকে উপরে উঠেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রাথমিকভাবে জানতে পারলাম যে জিম এর প্রচলিত দুইটি রূপ। একটি রূপ এর নাম হচ্ছে জিমে জুরহুমিয়া, আর একটি রূপ হচ্ছে জিমে আদিয়া। জিমে জুরহুমিয়া এটি এসে থাকে মা হরুফ আর নওয়াজিল, নওয়াজিল হরুফের সাথে, এর সমষ্টি হচ্ছে 60টি। আর জিমে আদিয়া এসে থাকে মা হরুফ সওয়াইদ, এর পরিমাপ হচ্ছে 21টি। আর জিমের যেই পরিমাপ, এর মাথার পরিমাপ বা অক্ষরের পরিমাপ, এই নিয়ে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। তারপর আসি, এখন আমরা দেখব, আমরা এখানে বিশ্লেষণ করব, পূর্বে যে আমরা নীতিটি বলেছি এখানে আমরা এখন প্রয়োগ করব। প্রথমে আসি জিমের সাথে আলিফ, জিমের সাথে এখানে কি আছে, আলিফ আছে। ইনশাআল্লাহ আপনারা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেক বেশি উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। জিম এর সাথে এখানে যুক্ত হয়েছে আলিফ। দেখেন আলিফটি হচ্ছে হরফে সাইদ, অর্থাৎ যেটি নিচের থেকে উপরে উঠে, নিচের থেকে উপরে উঠে। তো এর সাথে কিন্তু দ্বিতীয় যে রূপটি, দ্বিতীয় রূপ, এই দ্বিতীয় রূপটি ব্যবহৃত হয়েছে, দেখেছেন? অর্থাৎ জুরহুমিয়া এই শব্দ সমষ্টির মধ্যে এই আলিফ নেই, তাই আলিফের সাথে দ্বিতীয় রূপটি ব্যবহৃত হয়েছে, যেটা নিচের থেকে উপরে উঠে।
আর আরেকটি হচ্ছে জিম ভা। দেখেন জিম বা এর সাথেও একই আলিফের মতো হয়েছে, যেটা হরফে সহায়ত, হরফে সহায়ত এর সাথে জিম বা। তারপরে জিম জিম এর সাথে কিন্তু কোন রূপটি ব্যবহৃত হয়েছে? জিম জিমের সাথে জিমে জোর হুমিয়া, জিমে জোর হুমিয়া ব্যবহৃত হয়েছে, কারণ জোর হুমিয়া এই শব্দ সমষ্টির মধ্যে একটি কি আছে? জিম আছে, একটি জিম আছে। তারপর হচ্ছে দেখেন জিম দাল, জিম দাল দ্বিতীয় যে অংশ ধরন, এই ধরনগুলো কিন্তু আমরা পূর্বে বায়ের সাথে আলোচনা করেছি, অর্থাৎ যুক্ত বর্ণে অক্ষরের ধরনটি কেমন হবে, অর্থাৎ এখানে আর নতুন কোনো কিছু নাই। জিমের সাথে যে অক্ষরগুলো যুক্ত হবে ওই যুক্ত অক্ষর নিয়ে নতুন আলোচনার এখানে আর কোনো আলোচনা আমাদের বাকি নিয়ে আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি। এখন আমাদের বর্তমান মূল নেওয়া হচ্ছে জিমের সাথে যে মিলিত হলো, জিমের রূপটি কোনটি? আচ্ছা, তো জিমের সাথে যে দাল যুক্ত হলো এর মধ্যে কোন রূপটি ব্যবহৃত হয়েছে? জিমে সআইদা, জিমে সআইদা। তারপর হচ্ছে জিমে সাথে র, এটা কিন্তু আবার যেই অংশটি ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে জিমে জোর হুমিয়া। আমরা এই দুটোর মধ্যে কেন পার্থক্য করছি? পার্থক্য করছি এই কারণে, যদি আমরা একটি জায়গায় আরেকটি বসিয়ে দেই তাহলে আমাদের লেখা শৈল্পিক হবে না, ভুল হবে। যদি আমরা শৈল্পিকভাবে আমাদের লেখাকে আয়ত্ত করতে চাই, যেটাকে ক্যালিগ্রাফির মানদণ্ডে উপনীত করা যাবে, তাহলে আমাদেরকে অবশ্যই এগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে র এর সাথে যে যে মাথাটি আসবে, যে অংশটি আসবে, জিমটি আসবে, এটা হচ্ছে জিমে জোর হুমিয়া। তারপরে সিন, শিন, সদ এর সাথে দেখেন দ্বিতীয় জিম, অর্থাৎ জিমে সোয়াইদা ব্যবহৃত হয়েছে, জিমে সোয়াইদা। এমনিভাবে এটা হচ্ছে সিনে মুসান্না না, আর এটা হচ্ছে সিনে, কেউ বলতে পারেন এটার নাম কি? এই সিনটির নাম, এই সিনটির নাম হচ্ছে সিনে কাশিদা। এটা আমরা পূর্বে বলেছিলাম, এটাকে বলা হয় সিনে মুসান্না না, আর এই সিনটাকে কি বলা হয়? কিনে সিনে কাশিদা। কাশিদা মানে দীর্ঘ একটি টান, আত্তিওয়াল আত্তাওয়িল। এখানে কোনো কি নেই? মাথা নেই, আর এটা হচ্ছে মাথা আছে, তাই এটাকে সিনে মুসান্নানা বলা হয়। তারপরে জিম সদ, জিম সদ এর মধ্যেও ব্যবহৃত হয়েছে কোনটি? জিমে জোর হুমিয়া। জিম সদের সাথেও ব্যবহৃত হয়েছে জিমে জোর হুমিয়া। জিম ত এর সরি, জিমে জোর হুমিয়া নয়, জিমে সোয়াইদা। তারপর ত এর সাথেও জিমে সোয়াইদা। আইন এর সাথেও জিমে সোয়াইদা। রূপ এক, রূপের মধ্যে কোনো কি নেই? পার্থক্য নেই, শুধুমাত্র এর সাথে এর যেই পুরো রূপটি আছে এই রূপের সাথে পরবর্তী অক্ষর মিলিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জিম ফা, এর মধ্যেও জিমে সোয়াইদা। জিম কফ, জিমে সোয়াইদা। জিম কাফ, জিমে সোয়াইদা। জিম লাম, জিমে সোয়াইদা। এখানে আবার জিম মিম আমাদের পূর্বের নীতি হিসাবে কিন্তু এখানে প্রয়োগ হয়ে গেছে, অর্থাৎ এখানে মিম এর সাথে জিমের জোর হুমিয়া ব্যবহৃত হয়েছে, কারণ মিম এটি জোর হুমিয়া এই শব্দ সমষ্টির মধ্যে আছে, জোর হু মিয়া, মিম আছে কিন্তু এখানে। তারপরে নুন, এটির মধ্যে কোনটি ব্যবহৃত হয়েছে? জিমে সোহাইদা। হা, এই যে হাটি আছে, হায়ের কয়েকটি রূপ, হ্যাঁ, এই যে হার আছে একক হা, এই হায়ের সাথে ব্যবহৃত হয় জিমে সোয়াইদা। কারণ হচ্ছে এই হাটি লিখতে এটি নাজিল না, অর্থাৎ উপর থেকে নিচে নামে না, বরং নিচের থেকে উপর উঠে। এটা এই হা এর ধরন হচ্ছে হারফে সোয়াইদা এর অংশ, তাই এই হায়ের সাথে জিমে সোয়াইদা এই রূপটি ব্যবহৃত হয়। কিন্তু আরেকটি যে হা আছে, যেটি হায় নাজিলা, অর্থাৎ উপর থেকে যেটি নিচে নামে, দেখেন নামতে একবারে এটি লাইনের নিচে চলে আসছে, সদরের নিচে চলে আসছে জিম হাটি, তাই এর সাথে কোনটি ব্যবহৃত হয়েছে? জিমে জোর হুমিয়া। তারপরে ওয়াও, ওয়াও এটি এর মধ্যে এটি ব্যবহৃত হয়েছে এর সাথে যুক্ত জিম
সোয়াইদা, জিমে সোয়াইদা। সর্বশেষ ইয়া, সর্বশেষ ইয়া, এর সাথে যে জিমটি ব্যবহৃত হয়েছে এই জিমটি হচ্ছে জিমে জোরহুমিয়া, কারণ জোরহুমিয়া এর মধ্যে একটি অক্ষর আছে কি ইয়া, একটি অক্ষর আছে ইয়া। তাহলে আমরা এখানে জিমে জোরহুমিয়া, হ্যাঁ জোরহুমিয়া যেই অংশটি আছে এটি ব্যবহৃত হয়েছে কয়টির সাথে, জিম জিম একটি, তারপরে জিম র, জিম র দুটি, তারপর জিম মিম তিনটি, জিম হা চারটি, জিম ইয়া পাঁচটি, তারপরে জিম হা এর মধ্যে যদি হা লিখি ছয়টি, জিম খ লিখলে সাতটি। তাহলে আমরা পূর্বে যেই নীতিটি বলেছিলাম আমরা কিন্তু একেবারেই হুবাহুব তার প্রমাণ এই লেখার মধ্যে পেয়ে গেছি, অর্থাৎ লেখাটি একেবারেই পরিপূর্ণভাবে শৈল্পিকভাবে বিশুদ্ধ আছে। যেই 7টি অক্ষরের সাথে জিম জোরহুমিয়া যুক্ত হয় তা এখানে প্রয়োগ হয়েছে, এবং বাকি যে অক্ষরগুলোর সাথে 21টি অক্ষর যার সাথে জিমে সহায়তা ব্যবহৃত হয় এখানে কিন্তু সেই জিমটি ব্যবহৃত হয়েছে। সাথে এখানে জিম এমন একটি অক্ষর যেটি লাইনের নিচে লেখা হয়, লাইনের নিচে চলে আসে, কিন্তু এই নীতিটি হচ্ছে শুধুমাত্র যখন আপনি একক মিম লিখবেন, যখন আপনি কি লিখবেন একক মিম লিখবেন, মিমে মুফরদা, মিমে মুফরদা একক জিম যখন লিখবেন তখন হচ্ছে এই নীতি। যেমন এখানে আমরা জিম লিখলাম, এই যে জিম, এই জিমটি শেষের জিমে মুতাতরিফা, এই জিমটি এটি কিন্তু একক, অনেকটাই একক গ্রুপ, তাই এটি লাইনের নিচে আসছে, লাইনের নিচে আসছে। আর এটা যুক্ত হওয়ার কারণে, প্রথম যুক্ত হওয়ার কারণে এটি লাইনের উপরে, এটিও লাইনের উপরে, লাইনের উপরে আসছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা পূর্বে আলোচনা করেছি যে 7টি জুমু আহ, জুমু আহ প্রায় 7টি অক্ষর, এর মধ্যে 7টি, এই 7টি অক্ষর শুধুমাত্র লাইনের নিচে আসে, জিম হা হ মিম আইন হা, এই 7টি অক্ষর মাত্র লাইনের নিচে আসে, আর বাকি সবগুলো লাইনের উপরে থাকে। আর লাইনের উপরে অক্ষর রাখার পদ্ধতি, চাই সেটি একক বর্ণে হোক অথবা যুক্ত বর্ণে হোক, পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে প্রথম যে অংশটি আছে বা প্রথম যে অক্ষরটি আছে এই অক্ষরটিকে উপর থেকে শুরু করা, উপর থেকে শুরু করা, যাতে দ্বিতীয় অক্ষরটি একেবারে লাইনের মধ্যে বসে। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখব জিম সিন, জিম সিন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি, এই জিমটিকে লাইনের প্রায় 2 থেকে 3 নুক্তা উপরে লেখা হয়েছে, প্রায় 2 নুক্তা উপরের থেকে এটাকে শুরু করা হয়েছে, যার কারণে সুন্দরভাবে সিন, সিনের পরিপূর্ণ 2 অংশ কাজ সহ 2টি অংশ লাইনের উপরে বসানো গিয়েছে। এমনি ভাবে হা, দেখেন এটাকে এখান থেকে উপরে লেখা হয়েছে, এরপরে এর সাথে সদ যুক্ত করা গেছে, এমনি ভাবে র, দাল, কফ, এই সবগুলো অক্ষর। আচ্ছা, আমরা যদি জিম আলিফ লিখি তাহলে কিভাবে লিখবো একটু দেখি। জিম আলিফ, আমাদের এটি কোনো ক্যালিগ্রাফি কলম নয়, তাই স্বাভাবিক শুধু বোঝার জন্য এখানে লেখা হচ্ছে আচ্ছা জিম আলিফ, তারপরে জিম বা, জিম বা, জিম বা, তারপরে আসে জিম জিম, এই দুটি ছিল জিমে
সয়দা, আর এটা হচ্ছে জিমে জোরহুমিয়া। লিখছি আমরা এটিকে লিখতে এভাবে। দেখতে পেয়েছেন কি? এ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে একটি জিম, এখানে জিম 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 লিখেছি। তো এভাবে এটা হচ্ছে প্রথম জিমের অংশ। জিমে সয়দা যেভাবে লিখতে হবে, অনেকটা এরূপ জিমে সয়দা। আর জিমে জুরহুমিয়া এটা লিখতে হবে আচ্ছা, এটা হচ্ছে জিমে জুরহুমিয়া, এটা হচ্ছে জিমে জিমে জুরহুমিয়া, এটা হচ্ছে জিমে জুরহুমিয়া। বুঝেছেন? আচ্ছা, আমরা আপনারা বুঝতে পারছেন কি, মানে আমরা জিম নিয়ে যে আলোচনা করেছি এই আলোচনাটা বুঝতে পেরেছেন কি? আশা করি সকলের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টি। যদি কোনো প্রশ্ন বা কোনো অংশ অস্পষ্ট থাকে তাহলে আমরা লিখে মেসেজ করবো ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যেই কোর্সটি আসছে ডিপ্লোমা কোর্স, এর মধ্যে আপনারা একেবারেই হাতে কলমে আপনাদেরকে বোর্ডের মাধ্যমে লিখে সবকিছু দেখানো হবে, বোঝানো হবে। এবং প্রতিদিন মানে প্রতি ক্লাসের বাইরে আপনাদের আপনারা যে লেখা চর্চা করবেন, অনুসরণ করবেন, হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্ক সকলের দেখে দেওয়া হবে। এবং প্রত্যেকের যে দুর্বলতা সাইড বা যে কোন অংশে সমস্যা, কোন অক্ষর লিখতে সমস্যা, সবকিছু আমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের ডিপ্লোমা কোর্সে ইনশাআল্লাহ সবকিছু থাকবে। তো এখন আসি আমরা খত্তরুকায় সিন এর সাথে যুক্ত 29টি বর্ণ। আশা করি এই বেসিক কোর্স থেকে আপনারা বিস্তর একটি ধারণা পেয়ে যাবেন, যেটি আপনাদের ডিপ্লোমা কোর্সে অনেক বেশি কাজে আসবে। পরবর্তী আপনাদের এই চর্চা ধারাবাহিকতা অব্যাহত রাখতে অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব খত্তরুকায় সিন এর সাথে যুক্ত 29টি বর্ণ। সিন এর সাথে যুক্ত, অনেকে কেউ বলতে পারেন যে দাল এবং দাল কোথায় গিয়েছে, দাল এবং দাল কোথায়? এর অর্থ হচ্ছে যে দাল এবং দাল এগুলো সর্বদা মুফরাদ ব্যবহৃত হয়। এগুলো কারোর সাথে বন্ধুত্ব করে না, সম্পর্ক করে না। এগুলো হচ্ছে খারিজি, মানে এর সাথে কারো কোনো কি নেই, সম্পর্ক নেই। লা তাতাআল্লাক বিআলাকা, কারোর সাথে সম্পর্কে জড়ায় না, তাই তাদের নিয়ে কোনো আলোচনা নেই। এরপরে আসি আমরা সিন। সিন সিন আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সিন দুই প্রকার, অর্থাৎ সিন এর দুইটি ধরন। একটি সিন হচ্ছে সিনে মুসান্নানা বলে, আরেকটি সিনকে বলা হয় সিনে কাশিরা। এমনিভাবে সিনের মধ্যে যে আলোচনা একইভাবে সিনের মধ্যে একই আলোচনা। অর্থাৎ একটি হচ্ছে সিনে মুসান্নানা, যেটা দাঁত বিশিষ্ট হবে, 3 দাঁত, 1 দাঁত, 2 দাঁত, এটা হচ্ছে আরেক দাঁত, 3 দাঁত, 1 2 3। আচ্ছা, আর যেটা সিনে কাশিদা বা সিনে কাশিদা, এর মধ্যে কোনো দাঁত নেই, এর মধ্যে কোনো কি নেই, দাঁত নেই। এটি সরাসরি সরাসরি একটি বড় উপর থেকে নিচে বায়ের মতো। আমরা বলেছিলাম যে সিন এবং সিনের এই অংশটি দেখতে কার মতো দেখায়? বায়ের মতো দেখায়, বা। এটা বায়ের মতো দেখায় না, সরাসরি এটা বাই। এই যে এখানে বা, এভাবে টেনে দিলে
আর একটু এই যে এখান থেকে উপরে উঠিয়ে দিলে কিন্তু এটা বা হয়ে যায়। দেখেন এই যে উপরের অংশটা বাড়িয়ে দিয়েছেন, কেন বাড়ানো হয়েছে, কেন, যে এটা যে এটা যে বা, এই যে দেখেন স্পষ্ট দলিল, এই যে বা করে লিখিয়ে দিয়েছেন যে এটা বা, অর্থাৎ সিন এই অংশটা আলাদা কোনো কি নেই, অস্তিত্ব নেই, বরং এটা হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ একটি বা। এই বায়ের সাথে শুধুমাত্র এখানে একটি কাস এই গোল একটি নুন যুক্ত করে দিলেই এটি সিন হয়ে যাবে। আচ্ছা, এই ছিল হচ্ছে সিনে মুসান্নানা, আর এটা হচ্ছে সিনে কাশিদা, যার মধ্যে দাঁত নেই, এটাকে কি বলা হয়, সিনে কাশিদা বলা হয়। সিনে যদি আমরা মুসান্নানা করি, মুসান্নানা, তাহলে প্রথমটির মধ্যে এক নোক্তা, প্রথম মাথায় এক নোক্তা, দ্বিতীয় মাথায় এক নোক্তা, তৃতীয় মাথায় এটা হচ্ছে দুই নোক্তা, দুইটি নোক্তা ব্যবহৃত হবে, অর্থাৎ দুই নোক্তা পরিমাণ দীর্ঘ হবে। এখানে একটি আর পরবর্তী যে অংশটা এর সাথে মিলিত হয়েছে, যুক্ত হয়েছে, এটার পরিমাপ হবে দুই নোক্তা পরিমাণ। আচ্ছা, এখানে একটি শৈল্পিক লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন কাস নুন, এটা কাস হচ্ছে গিয়ে নুন, এর রূপটি কি, খত্রুকার যে কলমটি আছে, কলমটি তো আমরা বলেছি একটি মাইল থাকবে, মাইল অর্থাৎ চওড়া থাকবে। তো কলমটিকে যখন আমরা প্রথমে শুরুতে এভাবে রাখবো, হ্যাঁ, তো এটা স্বাভাবিকভাবে চওড়া হবে। তো এর প্রথম অংশে কলম ধরার অক্ষরটি লেখার শুরুতে যেই চওড়া অংশ, শেষ অংশটি কিন্তু চওড়া না, শেষ অংশটি চওড়া না, এটি চিকন হয়ে উপরে উঠেছে। তো এই শেষ অংশটি কার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ এর সমাপ্তি কোথায়, এর সমাপ্তি হচ্ছে এর সাথে, অর্থাৎ কলমের যেই মাথা আছে, মাথার নিচের অংশের সাথে এর সমাপ্তি। এই ছিল হচ্ছে সিনের কাঠামো। যদি আমরা সিন নিয়ে পূর্বে আলোচনা করেছি, এখানেও দেখিয়েছি। এখন আমরা যুক্ত বর্ণে যাব, যে যুক্ত বর্ণে এই সিন এর রূপটি কেমন হয়। সিন, যুক্ত বর্ণে সিন, এটিকে আপনি দুইভাবেই লিখতে পারেন, সিনে মুসান্নানা করে অথবা সিনে কাশিদা করে লিখতে পারেন। কিছু এখানে সিন যখন লিখব, তখন সাধারণত আচ্ছা, আমরা প্রথমে আসি, এই যে উপরে যে বাক্যটি আছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস, সায়াকুলু আস-সুফাহাউ মিনান নাস, এখানে তিন ধরনের সিন আছে, মানে সিনের উপর এটি একটি প্র্যাকটিক্যাল তাদ্রিব, একটি বাক্য, কিন্তু এর মধ্যে সিনের তিনটি রূপ। একটি হচ্ছে সিনে মুবতাদিআ, আরটি হচ্ছে সিনে মুতাওয়াসসিত, আরটি হচ্ছে সিনে মুতাতাররিফা। অর্থাৎ বাক্যের মধ্যে সিনের তিনটি রূপ হবে, অবশ্যই তিনটি রূপ। প্রথম যে রূপ, এটি হচ্ছে এটি শুরুতে হবে। সিনের মধ্যে যে আলোচনা, অন্য অন্য অক্ষরে হুবহু একই আলোচনা, যেমন বা, এটিও যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তখন এর তিনটি রূপ, হয়তো এটি শুরুতে আসবে, অথবা মাঝে আসবে, অথবা শেষে আসবে। তো সিন এর মধ্যে নিয়ে আমরা আলোচনায় আছি। এখানে প্রথমে যে সিনটি সায়াকুল সুফাহা, এই সিনটি হচ্ছে সিনে মুবতাদি, অর্থাৎ যেটি শুরুতে আসছে। আরেকটি হচ্ছে সিনে মুতাতাররিফা, মুতাওয়াসসিতা, যে সিনটি মাঝে আসছে, মাঝে। আরেকটি হচ্ছে সিনে মুতাতাররিফা, যে সিনটি শেষে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিনটি যখন শুরুতে আসছে, শুরুতে মুবতাদিয়া, তখন এর একটি রূপ হয়েছে, একটি রূপ, অর্থাৎ সিনে কাশিদা আমরা যখন ব্যবহার করলাম, সিনে কাশিদা, তো এই সিনে কাশিদা হিসাবে নিচের এই রেখাটি
এই টানটি হচ্ছে কফের সাথে মিলানোর জন্য। আচ্ছা, এই যে এটা হচ্ছে, এটা দেখানোর মূল উদ্দেশ্য, নিচের থেকে একটু কি উঠবে, উপরের দিকে যাবে। হুবহুব অনেকটা একেবারে বা, এটা একটা বায়ের একটা অংশ। এটা হচ্ছে শুরুতে যখন আসবে তখন সিনের এই অংশটি বা রূপটি ব্যবহৃত হয়েছে এখানে। আচ্ছা, তারপরে সিন মাঝে আসছে, সিন যখন মাঝে আসছে তখন কাশিদা, অর্থাৎ এই রেখাটি আর আসবে না। এই নিচ থেকে উপরে যে রেখাটি, এই রেখাটি যদিও খতরকায় মুক্তাদি অর্থাৎ শুরুতে ব্যবহৃত হয় অথবা এককভাবে ব্যবহৃত হয়, এই অক্ষরের মধ্যে অনেক বেশি ব্যবহৃত হয় এই টানটি নিচের থেকে উপরে যায়। কিন্তু এটি মাঝে আসলে এই টানটি কিন্তু আসবে না। যেমন আসোফাহা, এর মধ্যে এটি শুধু সিন, এই যে বড় করে সিন, একটি লম্বা টান বায়ের মতো, এটাই কিন্তু কি সিন। আর এটা যখন শেষ হবে, সমাপ্তি হবে, সমাপ্তির মধ্যে সিনে মুসান্নানা এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনি সিনে মুসান্নানা করতে পারেন, কাশিদাও করতে পারেন। সিনে কাশিদা, এখানে যদি আমরা সিনে কাশিদা ব্যবহার করতাম তাহলে এভাবে আমরা করতে পারি। এই যে সিনে কাশিদা আমরা এখানে কি করলাম, ব্যবহার করলাম। সিনে কাশিদা, বুঝতে পেরেছেন? সিনে কাশিদা ব্যবহার করলাম। সিনে মুসান্নানা, সিনে কাশিদা। এই যে সুফাহা, সুফাহা, এর মধ্যে এখানে একটু আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এই সিনটি আবার মুসান্নানা দিয়ে লেখা হয়েছে। মুসান্নানা, এটি হচ্ছে মুসান্নানা। অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। এমনি ভাবে এখানে এই সিনটিও লিখতে পারবো, এই সিনটি, অর্থাৎ দুইটি প্রচলিত রূপ এবং বিশুদ্ধ, মানে এটি স্বতন্ত্র না যে এই আকৃতিগুলোর সাথে এটি ব্যবহৃত হয় আর এই আকৃতিগুলোর সাথে এটি ব্যবহৃত হয় না, এরকম কোনো বিষয় নয়। বরং উভয় রূপটি সমানভাবে ব্যবহৃত হয়, উভয় রূপটি সমানভাবে কি হয়, ব্যবহৃত হয়। এটি নির্ধারণ করবে কে, অর্থাৎ আমি এই বাক্যের মধ্যে, এই লেখার মধ্যে কোন সিনটি ব্যবহার করব, এটা নির্ধারক কে? এটি নির্ধারণ করবে ক্যালিগ্রাফার, লেখক নিজেই। অর্থাৎ সেই সৌন্দর্যটা অনুভব করবে যে এর সাথে যেই অক্ষরটি আছে তার পূর্বে বা পরে যেই স্টাইল, যে ডিজাইনটি আছে, এর সাথে আমি কোন অক্ষরের ধরন কোনটি লিখলে, নির্বাচন করলে আমার লেখাটি সুন্দর হবে, আকর্ষণীয় হবে, এটি নির্ধারণ করবে কে? ক্যালিগ্রাফার। সে নিজেই তার রুচি দিয়ে, তার রুচিসম্মতভাবে সে এটিকে নির্ধারণ করতে পারবে। আচ্ছা, এখানে সিন হা এর সাথে ব্যবহার করা হয়েছে সিনে মুসান্নানা। সিনে মুসান্নানার মধ্যে এখানে দেখেন, আমরা পূর্বে বা এবং বা, সরি, হ্যাঁ, বায়ের সাথে কিছু অক্ষর যুক্ত করতে হলে বায়ের রূপ হয়ে যেত কন্তর, ব্রিজের মতো। তো এখানেও দেখেন যে সিনটি যে হায়ের সাথে যুক্ত হবে, এর মধ্যে একটি কন্তরা চলে আসছে। সিন তার নিজস্ব রূপেই আছে, তবে এর শেষে কি যুক্ত হয়েছে, কন্তরা। এমনিভাবে মিম, দেখতে পেরেছেন, মিম, এমনিভাবে হা, এমনিভাবে ইয়া, বায়ের মধ্যে বা, এটি জিম হা খ মিম হা ইয়া এর সাথে যুক্ত হলে বায়ের রূপটি হয়ে গেছে কান্তরা রূপ। একইভাবে সিন, এটি হা, জিম হা খ মিম হা ইয়া এর সাথে যুক্ত হতে এর জিমের শেষ অংশটি কন্তরা হয়ে গেছে। অর্থাৎ কন্তরা দিয়ে, একটি সেতু দিয়ে পরবর্তী অক্ষরের সাথে এটি কি হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে
সিনের সাথে কন্তরা কন্তরা এর রূপ বৃদ্ধি করা হয় কয়টি অক্ষরের সাথে? 4টি। 4টি নয়, 7টি। জিম, হা, খ, তারপরে হচ্ছে মিম 4টি, হা 5টি, আচ্ছা, আর ইয়া 6টি। তাহলে হচ্ছে মোট 6টি। 6টি অক্ষরের সাথে সিনকে যুক্ত করতে হলে তার শেষে কন্তরা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এটাকে আবার ভালোভাবে বুঝেন। সিন আলিফ, সিন আলিফ এটি যুক্ত করতে কি আলাদা কোনো কন্তরা ব্যবহার করা হয়েছে? এভাবে কোনো টান উপর থেকে নিচে সংযুক্ত কোনো টান ব্যবহার করা হয়নি। সিন লাম তাও না, সিন র এর মধ্যেও নেই, সিন ত এর মধ্যেও নেই। আছে কোথায়? আছে হচ্ছে সিন হা, সিন মিম, সিন হা, সিন ইয়া। এই বিষয়টির প্রতিও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের লেখার মধ্যে এই বিষয়গুলোর প্রতিও কি থাকতে হবে? সচেতন থাকতে হবে যে এই অক্ষরগুলো লিখতে হলে আমাকে অতিরিক্ত একটি কন্তরা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে শুধুমাত্র এভাবে লিখে দেই, এভাবে, তাহলে কিন্তু হবে না। এভাবে লিখলে হবে না, বরং এটাকে একটু উপরে উঠাতে হবে। উপরে উঠিয়ে ব্রিজের মতো এটাকে এভাবে নিচে আনতে হবে। নিচে এনে এর সাথে যুক্ত হবে কি? এর সাথে যুক্ত হবে এই হা, এর সাথে যুক্ত হবে হা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর সাথে যে হাটি এখানে যুক্ত দেখা যায়, এই হাটি হচ্ছে হায়ে বা জিমে মুতাওয়াসসিত, অর্থাৎ এটি মাঝে ব্যবহার করা হয়েছে। এই হাটি বাস্তব পক্ষে এটি মাঝের একটি হা, মাঝের একটি হা। তবে যদি এটি স্বয়ংসম্পূর্ণ একটি হা হয় তাহলে হয়তো রূপের মধ্যে পরিবর্তন আসবে। অর্থাৎ আমরা যদি সরাসরি এভাবে লিখি এটা বিশুদ্ধ হবে। এটা সিন, অথবা আমরা এটিকে মুসান্নানা বানালাম, সিনে মুসান্নানা। তবে জিম হা খ এটি যদি মুতাওয়াসসিত এই রূপ আসে তাহলে কিন্তু এখানে কন্তরা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, খোলাসা কথা হচ্ছে সিন এর দুইটি রূপ, সিনের রূপ দুইটি, একটি হচ্ছে মানে দুইটি প্রকার। একটি হচ্ছে সিনে মুসান্নানা, আরেকটি হচ্ছে সিনে কাশিদা। সিনে মুসান্নানা এর মধ্যে যেটিকে দাঁত দিয়ে লিখতে হয়, আর সিনে কাশিদা এর মধ্যে কোনো দাঁত থাকে না। সিন এর সাথে যেই অক্ষরগুলো যুক্ত হয় এটি স্বাভাবিক মানে সিনের সাথে যুক্ত হয়, অতিরিক্ত কোনো অংশ বৃদ্ধি করতে হয় না। তবে 4টি অক্ষরের সাথে বা 6টি অক্ষরের সাথে জিম হা খ মিম হা ইয়া এর সাথে কন্তরা বৃদ্ধি করতে হয়। এটি হচ্ছে একটি কন্তরা। এই যে কন্তরা, এই টানটি, এটা একটি কন্তরা সেতু। কন্তরা অর্থ আরবিতে সেতু, সেতু। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই নিয়ে আজকে খোলাসা করলাম সিন, শিন। সিনের যে রূপ একইভাবে শিন, উপরে আপনি নোক্তা দিয়ে দেন, 3 নোক্তা দিয়ে দেন, শিন হয়ে গেছে, শিন হয়ে গেছে। এখানে এভাবে মাথা বের করে দেন, এটা কি হয়ে গেছে? শিন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই শিন হয়ে গেছে। আর সিন এমন একটি অক্ষর যেটি লাইনের উপরে থাকে, তাই এটিকে লাইনের উপর থেকে শুরু করতে হবে। দেখেন সব জায়গায় লাইনের উপরে আছে। আমরা এখন আমাদের পরবর্তী অংশে যাব। পরবর্তী আমরা আজকে আমাদের ইয়ার মধ্যে আছে সদ। খতরুকায় সদের সাথে যুক্ত 29টি বর্ণ, সদের সাথে যুক্ত। আচ্ছা, আমরা প্রথমে একটু মনোযোগ দিয়ে সদ এর যে আকৃতিটি আছে, আকৃতিটি দেখছি, সদের আকৃতি।
যদি আমরা পূর্বে আলোচনা করেছি সদ, এই বিশ্লেষণ অনুযায়ী সদ এর 5টি অংশ দেখা যাচ্ছে, আমরা 5টি রঙে দেখতে পাচ্ছি। একটি অংশ, আরেকটি অংশ, আরেকটি অংশ, আরেকটি অংশ, আরেকটি অংশ। নিচে এটা হচ্ছে সাতার, এটা হচ্ছে সাতার। আমরা পূর্বে বলেছি যে সদ 3টি অংশে বিভক্ত, সদের 3টি অংশ। প্রথম যে অংশটি আছে এই অংশটি হচ্ছে সদের নিজস্ব রূপ, সদের নিজস্ব রূপ। দ্বিতীয় যে অংশটি আছে এই অংশটি হচ্ছে একটি বা, এর একটি বা এর অর্থরূপ, একটি বা, একটি বা। তৃতীয় যে অংশটি আছে এটা হচ্ছে একটি নুন, তৃতীয় অংশটি একটি নুন। তা আমরা এখানে এটি দেখব, এই যে অংশটি আছে এই অংশটি, এখানে 2 নোক্তা, এখানে 3 নোক্তা, এখানে 1 নোক্তা, মোট হচ্ছে 3 নোক্তা। সালাস নিকত 3 নোক্তা মিলে হচ্ছে সদের এটা নিজস্ব রূপ, প্রথম অংশ। তারপর দ্বিতীয় রূপ, এটি হচ্ছে বা। দেখেন এই যে শেষে একটু হালকা করে বুঝিয়ে দিয়েছেন একে, যে আসলে এটি নিজস্ব কোনো রূপ নয় বা ভিন্ন কোনো রূপ নয়, বরং এটি হচ্ছে একটি বা। এই বাটি এখান থেকে শুরু হয়েছে, এভাবে যদি উঠিয়ে দেয়া হতো তাহলে এটি কিন্তু কি হয়ে যেত, বা হয়ে যেত, বা হয়ে যেত। তাহলে সদ এর দ্বিতীয় রূপ হচ্ছে এটা কি, একটি বা। তৃতীয় যে রূপটি আছে এটি আলাদা কোনো আলোচনার বিষয় না, এটি একটি নুন। যেমন সিনের মধ্যে যে নুনটি গিয়েছে, কাস নুন 2 নোক্তা, মাঝের পরিমাণ 2 নোক্তা, এখানেও সেই রূপ, একই রূপ। সদ এটি এমন একটি বর্ণ যেটি সতের উপরে থাকে, তাই এটিকে সতের উপর লিখতে হবে। সতের উপর লেখার জন্য প্রথম অংশটি, বিশেষ করে বায়ের অংশটি, এটি লাইনের থেকে সতর থেকে 2 নোক্তা উপরে থাকবে, 1 নোক্তা 2 নোক্তা, দেখেছেন 1 নোক্তা 2 নোক্তা উপরে কিন্তু এটি লেখা হয়েছে। কেন লেখা হয়েছে, যেন এই সদের তৃতীয় অংশ কাস নুন এটিকে যেন লাইনের উপরে লেখা যায়। এখন আমরা দেখব যে সদ যুক্ত বর্ণে সদের রূপ, যুক্ত বর্ণে সদের রূপটি আমরা দেখব। আচ্ছা, আমরা যদি সামগ্রিকভাবে এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখব সিন এবং সদ এর মধ্যে রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ সিনের মধ্যে যেমন ভাবে যুক্ত বর্ণে সিনের পূর্ণ অস্তিত্ব ছিল, মানে সিনের রূপটাই পরিবর্তন ছাড়া সিনের রূপ ছিল। আর কিছু অক্ষরের মধ্যে সিনের রূপের সাথে একটি কন্তরা বৃদ্ধি করা হয়েছে, হুবহুব এই সদের মধ্যে একই কথা, সদের মধ্যে একই কথা, যে অধিকাংশ অক্ষরের সাথে এর নিজস্ব রূপই আসছে। যেমন সদ আলিফ, সদ আলিফ সদের নিজস্ব রূপ, সদ বা, সদ দাল, সদ র, সদ সিন, সদ শিন, সদ সদ, সদ দদ, সদ আইন, ফা, কফ, কাফ, লাম, নুন, হা, ওয়াও, লাম আলিফ। তবে কিছু অক্ষরের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে সংযুক্ত করার জন্য সিন এবং সদ এবং তার পরবর্তী অক্ষরের মাঝে সংযুক্ত করার জন্য একটি কান্তরা ব্যবহার করা হয়েছে, একটি কান্তরা ব্যবহার করা হয়েছে। যেমনি ভাবে পূর্বে বা, সিন এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এই কান্তরাটি আছে দেখেন এই হায়ের সাথে যুক্ত হতে। একই কান্তরাটি আছে মিমের সাথে যুক্ত হতে, এই যে কান্তরা, খেয়াল করছেন কান্তরা। তারপরে এই হায়ের সাথে, এই হায়ের সাথে আছে, তারপর আছে এই ইয়ার সাথে, ইয়া এর সাথে। অর্থাৎ পূর্বে আমরা যে 6টি অক্ষরে এই কান্তরা পেয়েছি
জিম, হা, হ, মিম, হা, ইয়া, যে 6টি অক্ষরে আমরা কন্তরা পেয়েছি, এমনিভাবে বা যে 6টি অক্ষরের সাথে কন্তরা রূপ ধারণ করে, ওই 6টি অক্ষরেই কিন্তু এখানে কন্তরা বৃদ্ধি করা হয়েছে। তো অক্ষরগুলো কি কি? সদ, জিম, হা, খ, সদ, মিম, সদ, হা, হায়ের রূপটি এটা আমি পূর্বে আলোচনা করেছি। তারপরে সদ, ইয়া, সদ, ইয়া। আমরা এখানে যদি সদ লিখি, এটা হচ্ছে সদের অংশ। এরপর হচ্ছে এর সাথে আমরা আলিফ যুক্ত করব। সাথে আমরা আলিফ যুক্ত করলাম। যদি আমরা সদ বা লিখি, একই বিষয় হবে। এটা হচ্ছে বায়ের অংশ, এটি বায়ের অংশ, বা অথবা তা অথবা সা। এই নুক্তাটি আসবে এখানে কেন? কারণ এই দাঁতটি আসবে কারণ এটি সিনের দাঁত। সিনের কি আছে? দাঁত আছে, এই যে যেমন অন্যান্য অক্ষরের মধ্যে। অর্থাৎ সরাসরি যদি আপনি এক টানে লাগিয়ে দেন তাহলে কিন্তু হবে না, কারণ সদের নিজস্ব কি আছে? দাঁত আছে, এটার একটি দাঁত আছে। আচ্ছা, সদ হা যদি লিখি, অর্থাৎ কন্তরা সহকারে, কন্তরা দিয়ে স লিখলাম। এরপরে হচ্ছে কন্তরাটি একটু উপর থেকে এখানে এসে প্রায় এভাবে লিখতে হবে। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই কন্তরাটি, এই উপর থেকে নিচেই কন্তরা। একই কন্তরা ব্যবহৃত হচ্ছে কিসের মধ্যে? এই কন্তরাটি ব্যবহার হচ্ছে এই হায়ের মধ্যে। হায়ের মধ্যে এই কন্তরাটি ব্যবহার হচ্ছে। আচ্ছা, সদের সাথে যখন আমরা সিন যুক্ত করব, সিন কিভাবে যুক্ত করছে এটা একটু দেখাই। সদের সাথে সিন, এটা একটু উপরে উঠাতে হবে, এনে এনে। তারপরে হচ্ছে সিনের দাঁত দেখার, আবার দেখাই। সদ, হ্যাঁ সদ। এরপরে এর থেকে একটু মাথা উপরে উঠবে, উপরে উঠেছে। এই উপর থেকে পরবর্তী যে সিন আছে সেই সিন দেখা শুরু। ঠিক আছে, সিন লেখা, পরবর্তী অংশে সিন লেখা শুরু। সদ নুন, এর মধ্যে একই কথা। সদ নুন, সদ সিনের মতোই একটু উপরে উঠিয়ে পরে লিখতে হবে। সদ ত, সদ ত, সরি এটা হয়নি।
সদ ত, অর্থাৎ এখান থেকে পরে তকে যুক্ত করে দিতে হবে, বুঝছেন? আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, এবং আমরা যেই পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই পদ্ধতিতে আশা করি একেবারেই সহজে আপনি আয়ত্ত করে নিতে পারবেন, অনুধাবন করে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। আমাদের কথা একটি, যে যদিও গণনা সংখ্যায় অনেক, কিন্তু মৌলিকভাবে এর রূপ সীমিত, রূপ সীমিত। যেমনভাবে আমরা আমাদের এই কথার উপর একটি মৌলিক নীতি বলেছি যে যদিও খতরুকায় বর্ণ 28টি বা 29টি, কিন্তু এর মূল রূপ 4টি, মূল অক্ষর 4টি। এমনিভাবে আমরা বায়ের মধ্যে বলেছি যে যদিও বায়ের সাথে যুক্ত হবে 29টি বর্ণ বা 28টি বর্ণ, কিন্তু বায়ের রূপ মাত্র 4টি। বায়ের রূপ মাত্র কয়টি হবে? 4টি হবে। প্রত্যেক অক্ষরের সাথে আর আলাদা আলাদা কোনো রূপ হবে না। এমনিভাবে জিম মাত্র রূপ 2টি, তারপরে সিন এর রূপ 1টি, তবে 6টি অক্ষরের সাথে একটু কন্তরা বৃদ্ধি করা হয়। এমনিভাবে সদ এর রূপ 1টি, তবে 6টি অক্ষরের সাথে কন্তরা বৃদ্ধি করা হয়। আমাদের এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন, আত্মস্থ করেন এবং এভাবে সামনে আগান, ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত সহজে নিজেরা যেমনিভাবে এই লেখাটি ক্যালিগ্রাফি খতরুকা দ্রুত আয়ত্ত করতে পারবেন, এমনিভাবে আপনি যদি একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন, একজন শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে কাজ করেন, তা আপনার জন্য এই পয়েন্টগুলো এভাবে শিক্ষার্থীদেরকে বোঝানো এবং তাদের সাথে তথ্য সরবরাহ করা অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি সহজলভ্যভাবে তাদের সামনে উপস্থাপন করতে পারবেন। তা আমাদের আজকে সদ পর্যন্তই। আমরা আজকে ক্যালিগ্রাফি অংশের আলোচনা করব না, আমরা পরবর্তী অংশে যাব। তার আগে আপনাদের সাথে আমাদের পূর্বের ক্যালিগ্রাফি অংশ নিয়ে আচ্ছা, সকলের মাইক্রোফোনগুলো অন করে দিয়েছি, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আচ্ছা, আমরা জিম এর কয়টি রূপ পেয়েছি? জিমের রূপ কয়টি? যুক্ত বর্ণে জিমের রূপ কয়টি? জিমের রূপ 2টি। জিমের রূপ 2টি। ইনশাআল্লাহ জিমের রূপ 2টি। আমাদের ক্লাস শেষ হলো, আমরা ক্যালিগ্রাফি অংশ শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সামনে অ্যারাবিক স্পোকেনের একটি অংশ আছে, সেই অংশটা দিয়ে আমরা শেষ করব। আপনাদের বেশি সময় নিব না, শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আচ্ছা, জিম এর রূপ হচ্ছে 2টি। এই 2টি রূপ কি কি? জিমে জুরহুমিয়া, জিমে আইদা। আচ্ছা, জিমে জুরহুমিয়া, আরেকটি হচ্ছে কি, এটাকে বলা হয় জিমে আদিয়া। জিমে আদিয়া, জি মাশাআল্লাহ। জিমে জুরহুমিয়া কয়টি অক্ষরের সাথে ব্যবহৃত হয়? 5টি অক্ষরের সাথে ব্যবহৃত। না, বিশ্লেষণমূলক ভাবে, অর্থাৎ সবগুলো অক্ষর জুরহুমিয়া শব্দ সমষ্টি, এটিকে যদি আমরা ভেঙে দেই তাহলে কয়টি? 6টি, মানে 5টি আছে আর কি স্যার। আচ্ছা, জিম এর সাথে আরো 2টি, র, হা, খ। জিমের সাথে কিন্তু তার 2 ভাই আছে, জিম, হা, খ। খ, জি 3টি। তারপর হচ্ছে র, তারপর হচ্ছে মিম, র, হা, তারপরে ইয়া, তারপরে ইয়া, 6টি। হ্যাঁ, জিম, হা, খ, মিম, র, ইয়া, র, র। আচ্ছা, হা, হা, জি।
এই 6টি হচ্ছে জিমের জরহমিয়া, অর্থাৎ প্রথম জিমের যে প্রথম রূপ, এই প্রথম রূপের সাথে ব্যবহৃত হয়। আর দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে জিমে সাইদা, জিমে আদিয়া। জিমে আদিয়া। শুক্রন। জিমে আদিয়ার সাথে কয়টি অক্ষর ব্যবহৃত হয়, কয়টি বর্ণ? 21টি। জিমে আদিয়ার সাথে ব্যবহৃত হয় 21টি অক্ষর। অর্থাৎ 21টি। যে এই 6টি অক্ষর ছাড়া, 21টি। যে এই 6টি অক্ষর ছাড়া বাকি যেই অক্ষরগুলো আছে এই সবগুলোই জিমে আদিয়া এর সাথে ব্যবহৃত হয়। আচ্ছা, 4টি অক্ষরের সাথে জিম যুক্ত হতে কন্তার ব্যবহৃত হয়, সে 4টি অক্ষর বলতে পারেন কি? যে 4টি অক্ষরের সাথে যুক্ত হতে জিমের সাথে কন্তারা যুক্ত হয়, কন্তারা একটি ব্রিজ সেতুর মতো যুক্ত হয়, সেই অক্ষর 4টি, আমরা বলেছিলাম 4টি অক্ষর কি কি? 4টি বা বিশ্লেষণ করলে 6টি। এই 6টি অক্ষর কি কি? হা মিম হা ইয়া। মাশাআল্লাহ। হা মিম, তারপরে হা ইয়া। প্রথম হা হচ্ছে বড় হা, হা, এর সাথে 2 ভাই জিম খ 3টি, জি। তারপর হচ্ছে মিম 4টি, হুম। তারপর হচ্ছে গোল হা 5টি, সর্বশেষ হচ্ছে ইয়া 6টি। তো এই 6টি অক্ষরের সাথে ইয়া। জিম যুক্ত হতে একটি কিসের কি প্রয়োজন? কন্তরা প্রয়োজন। কন্তারা প্রয়োজন। জি, এবার আসছে সিন। সিন এর প্রচলিত রূপ কয়টি? 2টি। 2টি। সিন এর প্রচলিত রূপ হচ্ছে 2টি। দুইটি। প্রথমটির নাম মুসান্নানা। সিন। সিনে মুসান্নানা, সিনে কাসিদা। সিনে কাসিদা। সিনে কাশিদা। এমনি ভাবে সিনে মুসান্নানা, কাশিদা। সিনে কাশিদা। মাশাআল্লাহ। মুসান্নানা সিনে কাসিদা। কাশিদা। কাশিদা। এই 2টি রূপ সমানভাবেই ব্যবহৃত হয়, অর্থাৎ যে কোনো রূপ আপনি ব্যবহার করতে পারবেন। তবে কোনটি ব্যবহার করা সৌন্দর্যপূর্ণ, মুসান্নানা করবেন নাকি কাশিদা করবেন, এটি কিসের উপর নির্ভর করবে? এটা ক্যালিগ্রাফারের নিজস্ব চিন্তার উপরে, জি, রুচির উপরে। ক্যালিগ্রাফারের নিজস্ব জাওক এর উপর নির্ভর করবে, তার রুচির উপর নির্ভর করবে। সে যেটাকে সুন্দর সুন্দর মনে করে সেভাবে সে করবে। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম যে সিন এর মধ্যে, সিনের যে রূপটি এটি সব সব অক্ষরের মধ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ সিনের 2টি রূপ যুক্ত বর্ণে একেবারে সমানভাবেই ব্যবহৃত হয়। তবে কন্তরা যুক্ত করতে হয় সিনের সাথে, এরকম বর্ণ কয়টি? 6টি। এক বর্ণ হচ্ছে 6টি, যেটি আমাদের পূর্বে গিয়েছে। কি কি? জিম হা খ মিম হা ইয়া। মাশাআল্লাহ। জিম হা খ মিম হা ইয়া, 6টি। সর্বশেষ হচ্ছে কি সদ, সর্বশেষ সদ, সদ। এর সাথে দদ, সদ দদ এর মধ্যে এর রূপ, সদ এর রূপ একটি, অর্থাৎ এর মধ্যে 2টি রূপ এরকম কোনো ইয়া নেই, এর রূপ একটি। তবে পূর্বের যে 6টি বর্ণের সাথে কন্তরা যুক্ত করতে হতো, এই সদের মধ্যেও কি করতে হবে? সেই কন্তরা যুক্ত করতে হবে। জি, তাহলে আমরা পেলাম যে আসলে যুক্ত বর্ণ, একক বর্ণ যখন আমরা শিখে যাব, আয়ত্ত করে নিব, তো যুক্ত বর্ণে কিন্তু সেই রূপগুলি ব্যবহৃত হচ্ছে। হয়তো 1-2টি রূপ পরিবর্তন বা বৃদ্ধি পাবে, কিন্তু সামগ্রিকভাবে সংখ্যা অনেক বেশি কম, যার ফলে আমরা সহজে আয়ত্ত করে নিতে পারবো। আর এটাই মূল রহস্য, অর্থাৎ খত্তরুকাজি সহজে আয়ত্ত করা যায়, সহজে লেখা যায়, এটাই কিন্তু তার মূল রহস্য। আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? এই আমরা আজকে যেই অংশ নিয়ে আলোচনা করেছিলাম এই অংশে?
না। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের মতো সদ পর্যন্ত রাখবো, সদ দদ। পরবর্তী ক্লাসে আমরা অষ্টম ক্লাসে আমরা ইনশাআল্লাহ পূর্ণ এই যুক্ত বর্ণ শেষ করে দিব। তারপর ধারাবাহিকভাবে আমাদের ক্লাস আর কয়েকটা থাকবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হবেন, অনেক বেশি উপকৃত হবেন আশা করি। আমরা পরবর্তী আমাদের স্পোকেন কোর্স অংশে যাচ্ছি।